সাম্প্রতিক ইরান এবং ইসরায়েল সংঘাতের আজকে পঞ্চম দিন। এই পঞ্চম দিনে যে যুদ্ধের গতি প্রকৃতি বা পশ্চিমা সংবাদ মাধ্যমের যে আলোচনা থেকে আমরা স্পষ্টত এটা দেখতে পাচ্ছি যে উভয় দেশই মারাত্মক ক্ষতিগ্রস্ত, অর্থাৎ উভয় দেশই পাল্টা হামলা চালিয়েছে এবং উভয়ের যে স্থাপনা বা সামরিক দিক দিয়ে বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তারপরেও এই যুদ্ধে আসলে কোন দেশটা এগিয়ে আছে সেটা অনেকের একটা জিজ্ঞাসা। তো পশ্চিমা গণমাধ্যম বা সব কিছুর আলোকে যেটা আমরা স্পষ্ট বলতে পারি বা যেটা আমরা বুঝতে পারি যে ইরান অনেকটা এগিয়ে আছে, এর অর্থে যে ইরান থেকে প্রায় ইসরায়েলের দূরত্ব 2000 কিলোমিটার। তো এই দীর্ঘ দূরত্ব শুধু দূরত্বই নয়, বরং এর মাঝে রয়েছে দুটা দেশ, যেমন ইরাক এবং জর্দান। এর উপর দিয়েই ইরানকে তার ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে করতে হচ্ছে। তো এই দুইটা দেশের ভিতরে আবার আভ্যন্তরীণ কিছু বাধা আছে, যেমন ইরাকের ভিতরে আমেরিকান সামরিক ঘাঁটি আছে, সেখান থেকেও ইরানের ছোড়া মিসাইলগুলোকে প্রতিহত করতে, নিষ্ক্রিয় করতে তারা চেষ্টা করছে। জর্দানের যে সরকার আছে বা আর্মি আছে সেটাও অনেকটা ইরানের বিপক্ষে, অর্থাৎ তারাও তাদের দেশের জন্য ইরানি মিসাইল হামলা না হতে পারে এই জন্য তারাও এই মিসাইলগুলোকে নিষ্ক্রিয় করার চেষ্টা করছে। আর ইসরায়েলের ভিতরেই তো আভ্যন্তরীণ তাদের যে আয়রন ডোম, সেখান থেকেই চেষ্টা চালানো হচ্ছে সর্বাত্মকভাবে যে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো যেন ইসরায়েলের ভূমিতে না পড়ে। অবশেষেও পাশে যে হাইফা সমুদ্র বন্দর আছে সেখানে ইসরায়েলের সব থেকে বড় নৌঘাঁটি, সেখান থেকেও চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ সব কিছু মিলে ইরান থেকে এই এই তথাকথিত বাধাগুলো অতিক্রম করে ইরান থেকে যদি 10টা মিসাইল ছোড়া হয়, তাহলে দেখা যাচ্ছে যে ইসরায়েলের মাটিতে সেখানে 3টা পড়তে সক্ষম হচ্ছে, আর বাকি 7টা হয়তো বিভিন্ন পথে বা আকাশে নিষ্ক্রিয় হচ্ছে। তো এইসব বাধা সত্ত্বেও যে ইরান ইসরায়েলে আম, সফলভাবে আক্রমণ চালাতে পারছে বা ইসরায়েলের অনেক স্থাপনাকে ধ্বংস করতে পারছে, এটা ইরানের জন্য যথেষ্ট একটা সফলতার দিক। এই অর্থে আমরা ইরানকে আপাতত দৃষ্টিতে যুদ্ধে এগিয়ে আছে বলে আমরা সর্বতোভাবে সেটাকে সমর্থন করব। দ্বিতীয়ত, আর যে বিষয়টা হচ্ছে, ইরানের পক্ষে বেশি সুবিধা হতো যদি ইরান ইসরায়েলের পাশে যে দেশগুলো আছে, এছাড়া ইসরায়েলের সাথে যে বর্ডার যেগুলো দেশের আসে, যেমন লেবানন, মিশর, জর্দান, ইরান যদি এই দেশগুলির কোনো একটিকে কনভিন্স করে সেখানে তার ঘাঁটি বা তার সামরিক স্থাপনা করতে পারতো, তো সেখান থেকে ইসরায়েলি ভূমি থেকে ট্যাঙ্ক দিয়ে বা সৈন্য দিয়ে সহজে আক্রমণ করা যেত, বা সেখান থেকে যে ক্ষেপণাস্ত্র ছুড়লে সেটা সহজে ইসরায়েলের ভিতরে আঘাত হানতে সক্ষম হতো। অর্থাৎ সেখানে দেখা যেত ইরানের সাকসেস রেট, সফলতার যে সংখ্যা সেটা বেশি হতো। অর্থাৎ ইরান যদি সেখান থেকে 10টা মিসাইল ইসরায়েলের ভূমিতে ছুটতো, তাহলে দেখা যেত যে সেখানে 8টা বা 10টাই সফল হওয়ার সম্ভাবনা ছিল, অর্থাৎ দূরত্ব কম হওয়ার কারণে। তো এই দিক দিয়ে আসলে এখন প্রশ্ন হচ্ছে যে ইসরায়েলের সাথে সীমান্তবর্তী যে দেশগুলো লেবানন, মিশর, জর্দান, ইরাকে আদৌ ইরানের এক্সেস দিবে কিনা, অর্থাৎ তার ভূমি ব্যবহার করতে সম্মত হবে কিনা। এই মুহূর্তে হয়তো দেখা যাচ্ছে যে তারা হয়তো সম্মত হচ্ছে না, কিন্তু বিশেষজ্ঞ মহল যেটা বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা যদি সরাসরি ইসরায়েলের সাথে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়ে এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় বা তাদের বিমান হামলা চালায়, এই মুহূর্তে হয়তো লেবানন বা সিরিয়া বা মিশর ইরানকে তাদের ভূমি ব্যবহার করতে তারা দিতে পারে। এবং আরও এই অর্থে দিবে বলে আমরা মনে করি যে এই যে লেবানন, সিরিয়া এবং মিশরের সাথে ইসরায়েলেরও দীর্ঘস্থায়ী একটা সংঘাত আছে, কারণ কোনো এক সময়ে 1948 সালের পরে যুদ্ধে এই ইসরায়েল এই সব দেশের কিছু কিছু ভূমি সেটা দখল করে নেয়, অধিগ্রহণ করে।
তো আমরা আসলে এই মুহূর্তে যেটা দেখছি যুদ্ধের চিত্র, সেটা যথেষ্ট একটা বিপজ্জনক চিত্র। অর্থাৎ বিশ্বের অন্য অন্য দেশ বা আঞ্চলিক শক্তি, যেমন মধ্যপ্রাচ্যের দেশগুলো, পাশে সোভিয়েত রাশিয়া বলা যাবে না, অর্থাৎ রাশিয়া বলা যেতে পারে বর্তমান, এবং চায়না, উত্তর কোরিয়া, তারা ইরানের পক্ষে পক্ষ গ্রহণ করেছে। এবং এদিকে মধ্যপ্রাচ্যেরও অন্য অন্য দেশ, যেমন সৌদি আরব, কুয়েত, কাতার, তারাও ইরানকে সমর্থন করছে, সাথে সাথে পাকিস্তানও করছে। তো আর ইসরায়েলের পক্ষে তো বৃহৎ শক্তিগুলো, পশ্চিমা শক্তিগুলো রয়েছে। তো সব কিছু মিলিয়ে আসলে এই যুদ্ধের ক্ষতি